আটকে চলে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাহিন ভাইয়া, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে যে অধ্যায় নিয়ে আমি লেকচারটা শুরু করতে যাচ্ছি সেই অধ্যায়টা হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির উপরে আজকে লেকচারটা হবে। তো যে কোনো একটা অধ্যায় পড়ার আগে ফার্স্ট অফ অল আমাদের কি চিন্তা করা উচিত জানো? ফার্স্ট অফ অল উচিত আমাদের এইটা ভাবা যে এই অধ্যায় থেকে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দেখো, এই ক্লাসটা বেসিক্যালি একাডেমিক ক্লাস, অর্থাৎ যারা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আসো বা যারা সেকেন্ড ইয়ারে উঠবা অথবা যারা ফার্স্ট ইয়ার কেবল শেষ করছো বা ফার্স্ট ইয়ারে পড়তেছো একটু অ্যাডভান্স, তাদের জন্য এই ক্লাসটা। আচ্ছা, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ক্লাস এখন থেকে রোজ আপলোড করবো। অনেক দিন পর আমি এই ভিডিওতে ফিরে আসছি, তো সবাই আমাকে একটু ওয়েলকাম করো। যাই হোক, তো এখন আমরা বেসিক্যালি দেখবো যে এই অধ্যায়ে বোর্ড পরীক্ষার জন্য কোন কোন টপিক এমসিকিউ এবং সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। সো হাতে খাতা কলম নিয়ে নাও, কারণ এই অধ্যায়ের লেকচার অনে আমরা এরকম এমসিকিউ এবং সিকিউ টপিকগুলো পড়বো, এরপরে আমরা ধারাবাহিক ক্লাসগুলো করব। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো যে আমরা যদি এমসিকিউর জন্য কথা বলি, তাহলে দেখো এমসিকিউর জন্য প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডল এর গঠন এবং উপাদান। বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান, অর্থাৎ বইয়ের শুরুতে তুমি দেখতে পাবা যে বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান সম্পর্কে আলোচনা করা আছে একদম 2.1 এ, যে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখান থেকে এমসিকিউ গুলা বিশেষ করে বোর্ড পরীক্ষাতে আসে, মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসে। তো বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান পড়া মোটামুটি জরুরি। এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। ওখান থেকে কোনো টপিক পড়ার দরকার নাই, ওখান থেকে জাস্ট একটা এমসিকিউ মাথায় রাখবা, সেটা হচ্ছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ সমুদ্রের পানির তাপমাত্রা যখন 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি হয় তখন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আয়তন ও চাপের একক। ঠিক আছে, আমরা সবাই জানি আয়তনের একক লিটার, এছাড়াও তো আয়তনের একক আছে, কিউবিক সেন্টিমিটার আছে, মিলিলিটার আছে, তারপরে ডেসিমিটার কিউব আছে, ডেকামিটার কিউব আছে, তারপর হচ্ছে তোমার মিটার কিউব আছে। এগুলো কিন্তু সব আয়তনের একক। তো সেই এককগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো ভালো করে মাথায় রাখবা। এইটা যেমন তোমার এমসিকিউ তে সাহায্য করবে, ঠিক তেমনি এইটা তোমার এই যে সিকিউ তে ম্যাথ করবা, যখন সিকিউ তে ম্যাথ করতে গেলে তোমাকে হেল্প করবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো চাপের একক। চাপের তো অনেক একক আছে, যেমন হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার, প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার, কিলো প্যাসকেল, মিলিমিটার পারদ চাপ, সেন্টিমিটার পারদ চাপ, বার, টর, এগুলো সব চাপের একক। তো এই যে চাপের এককগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো তোমার মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো 3 নাম্বার যে টপিকটা লিখছি সেটা হচ্ছে তোমার বয়েলস ল এবং চার্লসের ল। তো বয়েলস এবং চার্লসের ল থেকে তোমাদের ছোট ছোট ম্যাথ গুলো আছে, সেই ছোট ছোট ম্যাথ গুলো অবশ্যই অবশ্যই বাসায় বসে করবে বা দেখবে, কারণ ছোট ছোট ম্যাথ গুলো থেকে, বিশেষ করে বয়েল এবং চার্লস, এই ছোট ছোট ম্যাথ থেকেই তোমার হচ্ছে এমসিকিউ আসবে। তুমি যদি একটু হচ্ছে তোমার অনুশীলনের পিছনে চলে যাও, মানে অনুশীলনীতে চলে যাও অধ্যায়ের, তাহলে দেখবে যে চার্লস এবং বয়েলের সূত্র থেকে অনেক ছোট ছোট ম্যাথ আছে। চার্লস এবং বয়েলের সূত্রটা কি? P on V on equal to P2 V2, এটা হচ্ছে বয়েলের সূত্র। চার্লসের সূত্র কি? T on V on equal to T on by T2 equal to V on by V2, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তো এই চার্লসের সূত্র থেকেও এমসিকিউ আসে। এগুলো একটু তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, বা যখন অধ্যায়টা পড়বে আমার সঙ্গে তখন বুঝতে পারবে। আচ্ছা, এরপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র। পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র। এখান থেকেও ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা কিন্তু দেখো আমি সিকিউ এর জন্যও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মানে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র, এইটা এমসিকিউর জন্য যতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সিকিউ এর জন্য। ওকে, বুঝাতে পারছি? আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরে লিখছি আর। আর এর মান, আর দ্বারা কি বুঝায়? খুবই ভালো প্রশ্ন। আর দ্বারা বোঝায় সার্বজনীন গ্যাস ধ্রুবক। কি বললাম? আর দ্বারা বোঝায় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এই আর এর মানটা না বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, তারপর বোর্ড পরীক্ষায় আসে। তো এই আর এর যে 4টা ভ্যালু তোমাদের হাজারি ও নাকসারের বইতে দেওয়া আছে, সেই 4টা ভ্যালু ভালো করে পড়বে। ওকে,
তারপরে দেখো 6 নম্বরে কি আছে, ব্যাপন এবং নিঃসরণ। ঠিক আছে, ব্যাপন এবং নিঃসরণ থেকে প্রত্যেক বছর কম্পিটিটিভ এক্সাম গুলোতে প্রশ্ন আসে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে, তারপরে হচ্ছে তোমার বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এই আর এর যে ব্যাপন এবং নিঃসরণ সংক্রান্ত যে টপিক গুলো আছে খুব ভালো করে পড়বা, এবং এখান থেকে তোমরা একটা সূত্র পাবা, সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। কার ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের সূত্রটা এরকম ছিল, আর দ্বারা বোঝাচ্ছে ব্যাপন হার, আর এম দ্বারা বোঝাচ্ছে আণবিক ভর। ব্যাপন হার এবং আণবিক ভর পরস্পর কেমন? ব্যস্তানুপাতিক। তাও কেমন ব্যস্তানুপাতিক? বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার ভর কম হয় তার ব্যাপন হার বেশি হয়। এখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসে, অধ্যায় যখন পড়বা আমার সঙ্গে তখন আমি বলে দিব। ওকে, আচ্ছা। তারপরে 7 নম্বরে গ্যাসের আণবিক তত্ত্ব। এখানে বেশ কয়েকটা হেডলাইন দেওয়া আছে হাজারি এবং নাকসারের বইতে। এই হেডলাইন গুলো খুব ভালো করে পড়বা, হেডলাইন গুলো খুবই খুবই ভালো করে পড়বা, কাজে লাগবে। এরপরে 8 নম্বরে অণুর গড় গতিশক্তি। অণুর গতিশক্তি, অর্থাৎ একটা হচ্ছে গ্যাসীয় অণু থাকবে, সেই গ্যাসীয় অণুর গতিশক্তিটা কত হবে? তো সূত্র হচ্ছে E = 3/2 nRT, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো E = 3/2 kT। এই কে দ্বারা কি বোঝাচ্ছে? এই কে দ্বারা বোঝাচ্ছে বোল্টজম্যান ধ্রুবক বা বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বোল্টজম্যান ধ্রুবক। ওকে, তো এখান থেকে এই সূত্র রিলেটেড ম্যাথ কিন্তু এমসিকিউতে আসে। তারপরে দেখো আরএমএস বেগ নির্ণয়। ওকে, তো এই যে আরএমএস বেগ নির্ণয়, এটাও কিন্তু তোমার হচ্ছে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো প্রেষণ গুণাঙ্ক। প্রেষণ গুণাঙ্ক কি? দেখো আমরা একটা সূত্র জানি যে পিভি = ZnRT। ওকে, এখানে এই যে জেড, এই জেডটা হচ্ছে তোমার প্রেষণ গুণাঙ্ক। কি বললাম? এই জেডটা কি গুণাঙ্ক? প্রেষণ গুণাঙ্ক। ওকে, তো এই প্রেষণ গুণাঙ্কের ভ্যালু থেকে বিভিন্ন প্রশ্ন আসে, যেমন হাইড্রোজেনের প্রেষণ গুণাঙ্ক কত, প্রেষণ গুণাঙ্ক যদি 1 হয় তখন গ্যাসটা কেমন। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসে। তো প্রেষণ গুণাঙ্ক টপিকটা বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এরপরে 10 নম্বরে দেখো যে তোমার এলপিজি, এলএনজি, সিএনজি, এই টপিক থেকে এমসিকিউ আসে। সংখ্যাগত যে তথ্য আছে এখান থেকে, এলপিজি মানে কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এলএনজি মানে কি? লিকুইড ন্যাচারাল গ্যাস। সিএনজি মানে কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখান থেকে সংখ্যাগত তথ্য বিভিন্ন ভর্তি পরীক্ষা বলো বা বিভিন্ন তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় বহুবার আসছে। এই টপিকটাও পড়বা এমসিকিউর জন্য, স্পেশালি এমসিকিউ, এটা স্পেশালি এমসিকিউ। আচ্ছা, 11 নম্বর দেখো সন্ধি তাপমাত্রা এবং উৎক্রম তাপমাত্রা। এই দুটো সংজ্ঞা তোমরা জেনে রাখবা, যে সন্ধি তাপমাত্রা বলতে কি বোঝায়, তারপরে উৎক্রম তাপমাত্রা বলতে কি বোঝায়। এই যে সংজ্ঞাটা মাথায় রাখবা। ওকে, আর হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা কত, কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, তারপর হচ্ছে তোমার মিথেনের সন্ধি তাপমাত্রা কত, হিলিয়ামের সন্ধি তাপমাত্রা কত, এগুলো সব এমসিকিউর জন্য মহা মহা ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশন থেকে তোমার সিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি মোটামুটি আর কি, সিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি, খুব বেশি না। তো এই নাইট্রোজেন ফিক্সেশনটা খুব ভালো করে পড়বে। এখান থেকে যদি সিকিউতে প্রশ্ন আসে তো আসতে পারে, মানে সিকিউ মানে সৃজনশীলে যদি প্রশ্ন আসে তো আসতে পারে যে হচ্ছে তোমার নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে ঘটে বা প্রক্রিয়া, এটা বর্ণনা করতে পারে। আর এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসে বেশি, যে কোন কোন উদ্ভিদে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। ঠিক আছে, আবার এই টপিকটা কিন্তু তোমার বায়োলজির সঙ্গে রিলেটেড, উদ্ভিদ বিজ্ঞানের সঙ্গে। ওকে, আচ্ছা। 13 নম্বর, সেটা হচ্ছে তোমার প্রাইমারি ও সেকেন্ডারি দূষক। মহা ইম্পর্টেন্ট, প্রাইমারি ও সেকেন্ডারি দূষক মহা মহা ইম্পর্টেন্ট। এই টপিক থেকে অনেক অনেক জায়গাতে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা। এরপরে 14 নম্বর দেখো, 14 নম্বর আছে কি টিএলভি মান। টিএলভি দ্বারা কি বোঝায়? থ্রেশহোল্ড লিভিং ভ্যালু। থ্রেশহোল্ড লিভিং ভ্যালু। আসো এই টপিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, একটু এই টপিকটা নিয়ে আলোচনা করি। থ্রেশহোল্ড লিভিং ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? ধরো যে মানুষ যখন বিষ খায় নিশ্চয়ই মানুষ মারা যায়, কিন্তু বিষের কিন্তু একটা লিমিট আছে। যদি তুমি লিমিট ধরো, আমাদের শরীরে মনে করো একটা বিষ, একটা টক্সিক ঢুকাই দেওয়া হবে। এখন সেই টক্সিকের একটা কিন্তু লেভেল আছে, যদি ওই লেভেলের চেয়ে বেশি দিয়ে দিই তখনই কিন্তু মানুষ মারা যাবে, বাট ওই লেভেলের চেয়ে যদি নিচে দিই তাহলে আর মানুষ মারা যাবে না। ঠিক তেমনি ভাবে দেখো আমাদের চারপাশে অনেক বিষাক্ত মৌল আছে না, যেমন ক্যাডমিয়াম, নিকেল, ক্রোমিয়াম, অনেক ধরনের বিষাক্ত পদার্থ আছে বা বিষাক্ত ধাতু আছে। তো এই বিষাক্ত ধাতুগুলোর একটা টিএলভি ভ্যালু আছে, অর্থাৎ ওই ভ্যালুর চেয়ে যদি নিচে থাকে তাহলে মানুষের জন্য ওটা সেফ, মানুষের বডিতে থাকা ওটা মোটামুটি সেফ ধরা হয়। বাট ওই ভ্যালুর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন আর সেটা সেফ না। ওকে, আচ্ছা। তারপরে দেখো 15 নম্বর হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস থেকে
এমসিকিউ আসে, অলওয়েজ এমসিকিউ আসে। যেমন প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা কত গুণ বেশি? 25 গুণ বেশি। কার চেয়ে বেশি? মিথেনের চেয়ে 25 গুণ বেশি। ঠিক আছে। তারপরে সিএফসি এর সংকেত নির্ণয়। সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। এইটা কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে গ্রিনহাউসের জন্য দায়ী। তো এই সিএফসি গ্যাসটাকে যখন বাজারে নেওয়া হয়, এই সিএফসি গ্যাসের একটা সংকেত থাকে, তো এই সংকেতটা বের করতে হয়। ধরো একটা কোড থাকে, সেই কোড থেকে তোমাকে কি বের করতে হবে? সংকেত বের করতে হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো সবচেয়ে মহা যে ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে অ্যাসিড বেস তত্ত্ব। ঠিক আছে, অ্যাসিড বেস থিওরি। এখান থেকে প্রত্যেক বছর এমসিকিউ আসবে 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 বোর্ড পরীক্ষায়। মানে বোর্ড পরীক্ষার জন্য যতগুলো এমসিকিউ কথা বললাম তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিড বেস থিওরি। এই অ্যাসিড বেস থিওরি থেকে প্রত্যেক বছর বহু বহু এমসিকিউ আসে। তো এই অ্যাসিড বেস থিওরি থেকে কোনো কিছু বাদ দেবে না, সব সব করবো, সব, কোনো কিছু বাদ দেবে না। যেমন তোমার হচ্ছে কি আরহেনিয়াস তত্ত্ব, বোরেসের লাউরি তত্ত্ব, তারপর লুইস তত্ত্ব, এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ওকে, আচ্ছা। তারপরে দেখো বিষক্রিয়ার প্রভাব। বিষক্রিয়ার প্রভাব আমি ওই একটু আগে বলছিলাম না, টিএলভি এর কথা বলতে গিয়ে আমি বলছিলাম না যে আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ আছে যেগুলো আমাদের দেহের জন্য খারাপ, বলছিলাম। তো এই যে তার ভিতর হচ্ছে আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, এগুলো কিন্তু আমাদের বডির জন্য অনেক বিষাক্ত একটা মৌল। এদেরকে ভারী ধাতু বলা হয়। কি বলা হয়? ভারী ধাতু। তো আর্সেনিক, আর্সেনিক হলে হয় কি, ওই যে দেখবা যে আগে যখন মানুষ গ্রামের বাড়িতে মেয়ে দেখতে যাইতো, তো মেয়েদের দেখতে গিয়ে মেয়েদের হাত দেখতো যে মেয়েদের হাতে কালো কালো দাগ আছে কিনা, কালো কালো দাগ আছে কিনা। যদি কালো কালো দাগ থাকতো তখন ওই মেয়েকে রিজেক্ট করতো। মানে ব্যাপারটা কিছুটা এইরকম ছিল। তো এই যে হাতে কালো কালো দাগ, পায়ের তলাতে কালো কালো দাগ, এটা কিন্তু আর্সেনিকের প্রভাবে হয়। তারপরে ধরো যে লেড, লেডের ফলে কি হয়, দাঁতের যে মাড়ি আছে, দাঁতের মাড়ি নীল হয়ে যায়। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, বুঝতে পারছো? তো এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের সব এমসিকিউর জন্য মহা মহা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো সিকিউ। সিকিউ এর জন্য আমরা কি কি পড়বো, আসলে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো সিকিউ এর জন্য আমরা যেগুলো পড়বো সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তো ফার্স্ট অফ অল দেখো পিভি ইকুয়াল টু পি অন ভি অন প্লাস পি টু ভি টু। এটা কিন্তু বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র থেকে, এবং এখান থেকে প্রত্যেক বছর অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন আসে, প্রয়োগমূলক প্রশ্ন আসে। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে আছে কি পি অন ভি অন ইকুয়াল বাই টি অন ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটা হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। এখান থেকেও প্রতি বছর প্রশ্ন আসে। ক্লিয়ার? তারপরে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, পিএম ইকুয়াল টু ডিআরটি। একই জিনিস, এই দুইটা একই জিনিস। ঠিক আছে, জাস্ট একটা সূত্র থেকে আরেকটা সূত্র কনভার্ট করা হয়েছে, কনভার্সন করা হয়েছে। তো এই সূত্রগুলো, এই দুটো সূত্র অনেক কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা প্রবল, এবং আসলেও এটা তোমার গ এবং হ দুই জায়গাতেই আসে। ঠিক আছে, গ ঘ দুই জায়গাতেই আসে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তারপরে দেখো যে 4 নম্বরে আছে পি অন বাই পি টু ইকুয়াল টু ডি অন বাই ডি টু, এবং টি অন ডি অন ইকুয়াল টু টি টু ডি টু। আমি যদি সাইডে লিখি টি অন ডি অন ইকুয়াল টু টি টু ডি টু। ঠিক আছে, এইটা এটা এই সূত্র এবং এই সূত্র, এটা হচ্ছে চার্লস এবং বয়েলের অনুসিদ্ধান্ত। প্রশ্ন যদি একটু ডিফিকাল্ট করার চেষ্টা করে তখন চার্লস এবং বয়েলের অনুসিদ্ধান্ত থেকে প্রশ্ন হয়। কি বললাম? প্রশ্ন যদি একটু ডিফিকাল্ট করে তখন চার্লস এবং বয়েলের এই যে অনুসিদ্ধান্ত থেকে প্রশ্ন হয়। আচ্ছা, ওকে। এরপরে দেখো 5 নম্বরে যেটা লিখছি সি ইকুয়াল টু সি। সি দ্বারা আমরা কি বোঝাই? সি দ্বারা আমরা বোঝাই আরএমএস বেগ। সি দ্বারা কি বোঝানো হয়? আরএমএস বেগ। আরএমএস এর ফুল মিনিং হচ্ছে রুট মিন স্কয়ার। ঠিক আছে, তো এই যে আরএমএস বেগ, এই আরএমএস বেগটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং এখান থেকেও তোমার গ ঘয়ে কোশ্চেন হয়। ঠিক আছে, গ ঘয়ে কোশ্চেন হয়। এরপরে ই ইকুয়াল টু 3/2 এনআরটি, এটা হচ্ছে অণুর গতিশক্তি সূত্র। এখান থেকেও গ ঘয়ে প্রশ্ন হয়। 7 নম্বরে কি লিখছি দেখো তো, R1/R2 ইকুয়াল টু রুট ওভার M1/M2, M2/M1। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা হচ্ছে তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। কার ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র। এবং এই সূত্র আর এই যে 3 নম্বর এই সূত্র, এই দুটো লিংক আপ করে প্রশ্ন হয়। 3 নম্বর এবং 7 নম্বর, 3 + 7, এখান থেকে লিংক আপ করে সৃজনশীল কোশ্চেন তৈরি করা হয়। ওকে। 8 নম্বরে কি আছে? ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখান থেকেও বেশ কয়েকটা জায়গাতে আমি দেখছি যে সৃজনশীল প্রশ্ন হয়েছে, যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এখান থেকেও বেশ কয়েকটা জায়গাতে সৃজনশীল প্রশ্ন হয়েছে। এগুলো তোমরা টেস্ট পেপার সলভ করলেই বুঝতে পারবা।
তো এই অধ্যায়ে তোমরা যতগুলো সৃজনশীল প্র্যাকটিস করবা আমি বলবো যে এই টপিক থেকে সৃজনশীল সলভ করবা, আর যতগুলো এমসিকিউ পড়বা এমসিকিউর জন্য এই যে টপিকগুলো আছে এগুলো একটু কষ্ট করে খাতায় লিখে রাখো, এখান থেকে তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের লেকচার 1। লেকচার 1 এ আমরা কি করলাম, অধ্যায় সম্পর্কে একটা পরিচিতি দিলাম বা ইন্ট্রোডাকশন তৈরি করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের পরিবেশ রসায়ন থেকে কোনটুক জিনিস পড়তে হবে। ক্লিয়ার? তো এই পর্যন্তই। এরপর থেকে আমরা তোমার হাজারী এবং নাকসারের বই অনুসারে আলোচনা শুরু করব। তো সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে যে লেকচারগুলো তুলে নেওয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।